বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ধরনের পরিস্থিতি চলছে তা দেখে আমরা প্রত্যেকেই মনে মনে একটাই প্রশ্ন করছি, এবং এই প্রশ্ন শুনে আমাদের মনে হচ্ছে অনেকের যে এটা সত্যিই তো, ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে না। এখানে কড়া ব্যবস্থা বলতে কি বোঝানো হচ্ছে? কারোর মতে সেখানে গিয়ে কাউকে মেরে ফেলা, এটাও এক ধরনের পথ। যারা ভারতের বিরোধিতা করছে তাদের তুলে নেওয়া, অথবা একটা রাষ্ট্র হিসাবে আমাদের তো কোনো সন্ত্রাসবাদী দেশ নয়, আমাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে যুদ্ধের মতো ট্রিটমেন্ট দেওয়া, যেমনটা ইসরায়েল করে থাকে। ইসরায়েল একসঙ্গে 7টা ফ্রন্টে যুদ্ধ লড়ে। এই প্রেক্ষিতে ভারতের জন্য একটা বড় প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশের উপর হামলা করছে না, এটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারত কি আদৌ বাংলাদেশের উপর হামলার জন্য প্রস্তুত নিয়ে রয়েছে? এই প্রশ্ন অবশ্য আমাদের আজকে প্রথমবার নয়, আমরা অনেক আগে থেকেই আমাদের মনে সাজিয়ে রেখেছি। এই প্রশ্নটা ওঠার কারণ হলো, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান এবং চীন। তাহলে কি আমরা চাইলেও বাংলাদেশের উপর আক্রমণ করতে পারছি না? এ সবই বড় প্রশ্ন। দেখুন, আন্তর্জাতিক ব্যাপারটা আমাদেরকে ভাবতে হবে, সবসময় এককভাবে ভাবলে হবে না। ভারত কি বাংলাদেশের উপর হামলা করা ভারতের উচিত? আজকের এই পর্বে আমরা বহু বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে এটাও থাকবে। আসুন আমরা জানি ব্যাপারটা, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো। আপনারা সবাই জানেন, জুলাই 2024 থেকে এখন পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে ভারতের বিরুদ্ধে তৈরি হওয়া পরিবেশ এখনো শান্ত হয়নি, আর হবে বলে অন্তত এই সময় মনেও হচ্ছে না। ছাত্রদের দ্বারা শুরু হওয়া আন্দোলন যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন, সেই ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ ছিল সেটা ধীরে ধীরে ভারতের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। আর সেই পরিবর্তন ভারত এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পরিবর্তন আনতেও পারেনি। সম্প্রতি বাংলাদেশের ভিতরে ওসমান হাদি নামের এক যুবনেতার মৃত্যু হয়েছে, যেটা কেন্দ্র করে গোটা পৃথিবীতে একটা আলোড়ন পড়ে গেছে, বুঝতেই পারছেন। এবং আরো 2-1 নেতার উপর হামলা হয়েছে, কিছু অজ্ঞাত হামলাকারী তাকে হত্যা করেছে। প্রকৃত হামলাকারীরা কোন দলে, কে পাঠিয়েছে তা জানা না গেলেও জনতার পুরো ক্ষোভ গিয়ে পড়েছে ভারতের উপর। ভাবুন একবার, ওখানে কি হচ্ছে আর তাদের জনতার ক্ষোভ পড়ছে ভারতের উপর। বলা হয় এটা ভারত করেছে। এই বিষয়টি নিয়ে আমরা আগেও বিস্তারিত আলোচনা করেছি এবং ভবিষ্যতে হয়তো করতে হবে। ভারতের বিরুদ্ধে প্রতিবাদ বাড়তে থাকায় ভারতের মধ্যেও বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। যুক্তিরা ছিল, তোমরা আমাদের দেশে অবস্থিত হাই কমিশনে পাথর ছুড়বে আর আমরা চুপ করে বসে থাকবো? আমাদেরও তো এখানে হাই কমিশন আছে, আমরাও প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করছি। এইভাবে টিট ফর ট্যাট শুরু হচ্ছে। সবসময় পরিস্থিতিটা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। আসলে এর জন্য বাংলাদেশই দায়ী। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে কারা জানেন তো? যারা 1971 সালে সেই ভয়াবহ পরাজয় দেখেছিল, যেখানে 93,000 পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আজ সেই পাকিস্তান আবার কথা বলার সুযোগ পাচ্ছে। তারা বলছে যে ভারত পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানিয়েছিল, সেই বাংলাদেশ আজ আবার আমাদের দিকেই ফিরে আসছে। স্বাভাবিকভাবে আশ্চর্য লাগে যে বর্তমান বাংলাদেশ আবার পাকিস্তানের দিকে ঢলে পড়ছে। বাস্তবে 1947 সালে এই দুটি অঞ্চল একসঙ্গেই আলাদা হয়েছিল। এই ঘটনা নিশ্চয়ই যারা খোঁজ খবর রাখেন আন্তর্জাতিক সম্পর্কে তারা সবাই জানেন। কিন্তু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর চরম অত্যাচার চালাতে শুরু করেছিল। পশ্চিম পাকিস্তানিরা নিজেদের শ্রেষ্ঠ মুসলমান মনে করত এবং বাঙালি মুসলমানদের ছোট মনে করত। এই ঘৃণার ফলেই শেখ মুজিবুর রহমান বাঙালি মুসলমানদেরকে আলাদা করেছিলেন সমান অধিকার দেওয়ার দাবিতে। আপনারা প্রত্যেকেই জানেন, 1971 সালে প্রায় 30 লক্ষ বাঙালি মুসলমান নিহত হয়েছিল। এই মানবিক সংকটের সময় পূর্ব পাকিস্তান ভারতের কাছে সাহায্য চায়। লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। বিশ্ব থেকে কোনো সহায়তা না পেয়ে ভারত বাধ্য হয়ে হস্তক্ষেপ করেছিল। আর ভারত যখন হস্তক্ষেপ করেছিল, নিশ্চয়ই আপনারা ব্যাপারটা জানেন। তারপর তো ইতিহাস। ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তান স্বাধীন হয় এবং জন্ম নেয় এক নতুন দেশের, যার নাম হয় বাংলাদেশ। পাকিস্তানের 93,000 সেনা আত্মসমর্পণ করে। এই ঘটনা পাকিস্তানের জন্য ছিল একটা চরম লজ্জার।
যে লজ্জা তারা আজও বই নিয়ে বেড়াচ্ছে এবং ভারতের প্রতি বিশুদ্ধতার পোষণ করেই চলেছে তারা। কিন্তু আজকে বাংলাদেশে এমন শক্তি মাথাচাড়া দিচ্ছে যারা পাকিস্তানকে আবার ভালো বলে মনে করছে, যাদের পূর্বপুরুষদের হাতে 30 লক্ষ মানুষ নিহত হয়েছিল, তারাই আজকে পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে চাইছে। জাস্ট ভাবুন, একবার ইমাজিন করুন। পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর নেতারা এখন বলছে বাংলাদেশে কিছু হলে তারা ভারতের ওপর হামলা চালাবে। এমনকি বাংলাদেশকে ডিফেন্স প্যাক্টের প্রস্তাব দেওয়া হচ্ছে। যদি এমনটা হয় তাহলে ভারতের সামনে 3টি ফ্রন্ট খুলে যাবে। একটা হচ্ছে পাকিস্তান, 2 নম্বর চীন, আর তৃতীয় হচ্ছে বাংলাদেশ। জাস্ট ঘটনাগুলো একটু ভাববেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় 4096 কিলোমিটার, সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমান্ত। অথচ এত বড় সীমান্ত থাকা সত্ত্বেও বাংলাদেশ ভারতের কোনো ভয় করছে না। এটা ভারতের কূটনৈতিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করছে। একটা ছোট দেশ, যার না আছে পরমাণু অস্ত্র, না আছে সামরিক শক্তি, না আছে অর্থনৈতিক সামর্থ্য, তার সাহস এতটা বেড়ে যাওয়া ভারতের জন্য একটু হলেও চিন্তার বিষয়। আর যদি ভারত বাংলাদেশের মুখ বন্ধ করতে না পারে, তাহলে আগামী দিনে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালও একই পথ বেছে নেবে। সেই জন্যই সাধারণ মানুষের মধ্যে এত প্রশ্ন যে ভারত কেন এখনো পর্যন্ত স্টেপ নিচ্ছে না, কেন তাদের বিরুদ্ধে পাল্টা হামলা করছে না। আজকের প্রতিবেদনের মূল প্রশ্ন, ভারত কি এর ট্রিটমেন্ট সত্যিই করবে? কি করা উচিত? যুদ্ধ ছাড়া অন্য কোনো বিকল্প আছে কি? আমরা আদৌ তো প্রস্তুত? কারণ যুদ্ধ শুরু হলে পাকিস্তান সামনে থেকে আঘাত করবে, চীন পিছন থেকে সুযোগ নেবে। সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু আবেগের থাকছে না, একটা স্ট্র্যাটেজির প্রশ্ন। জাস্ট এইটাই ভাবতে হবে আমাদেরকে, একটা পুরোপুরি স্ট্র্যাটেজি। এখানে কোনো আদর চলবে না। ভারত কি বাংলাদেশের উপর হামলা করবে? এই প্রশ্নটা যতটা সহজ শোনাচ্ছে আমাদের কাছে, বাস্তবে কিন্তু বুঝতে হবে ততটাই জটিল। কারণ যুদ্ধ মানে শুধু সেনা নামিয়ে দেওয়া নয়, যুদ্ধ মানে একটা আন্তর্জাতিক চাপ থাকে, একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকে, ডিপ্লোম্যাটিক আইসোলেশন থাকে, এবং একসঙ্গে একাধিক ফ্রন্টে লড়াই হয়। এই কথাটা ভাবলে হবে না। বাংলাদেশ মানে শুধু বাংলাদেশ নয়। আর যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটা শুধুমাত্র ঢাকা নয়, ওয়াশিংটন, বেইজিং, ইসলামাবাদ সব জায়গাতেই একটা রিয়াকশন তৈরি করবে। এইগুলো কিন্তু ভাবতে হবে। এখানেই ভারতের বড় শক্তি, কিন্তু যুদ্ধ নয়। ভারতের আসল শক্তি হলো ধৈর্য, কৌশল আর সময়। এটা কিন্তু ভারত বরাবরই পারে। ভারত যদি চায় তাহলে দেখুন কি কি হতে পারে। বাণিজ্য চাপে ফেলতে পারে, ট্রানজিট সুবিধা কমিয়ে দিতে পারে, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বর্তমান শাসনের বৈধতা নিয়ে প্রশ্নও তুলতে পারে। এক কথায় বাংলাদেশকে সব দিক থেকে চাপে ফেলতে পারে। বাংলাদেশকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে বাংলাদেশে কিচ্ছু করার থাকবে না, কার্যত ইউনিট সরকারের মুখ পুরো ছাই হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ভেতরেই থাকা ভারত বান্ধব শক্তিগুলোকে সংগঠিত করতে পারে। বুঝতেই পারছেন, ভারত যদি একবার নিতে আরম্ভ করে এই ডিসিশন গুলো, বাংলাদেশ আরো চাপে পড়বে। কারণ মনে রাখবেন, বাংলাদেশ মানেই কট্টরপন্থী নয়, বাংলাদেশ মানেই আবার সবাই যে পাকিস্তান পাবে সেটাও নয়। বাংলাদেশের ভিতর এখনো লক্ষ লক্ষ মানুষ আছেন যারা খুব ভালো করে জানেন এবং মন থেকে মানেন, বিশ্বাস করেন ভারত ছাড়া বাংলাদেশে টিকে থাকা সম্ভব নয়। সেটা এক প্রকার খুবই কঠিন। এটা বাংলাদেশের শুধুমাত্র কিছু উগ্র মানুষ সেটা বোঝে না, বাকি সবাই বোঝে। আর এখানেই ভারতের সবচেয়ে বড় ভুল যদি হয়, সব বাংলাদেশিকে এক করে দেখা। এটা করা মানে পাকিস্তানের ফাঁদে পা দেওয়া। পাকিস্তান ঠিক এটাই চাইছে, ভারত আবেগে আঘাত করুক, বাংলাদেশকে পুরোপুরি শত্রু বানাক, আর তারা পিছন থেকে আগুনে ঘি ঢালবে। বুঝতে পারছেন কত বড় একটা প্ল্যান? পেছনে সবসময় বাংলাদেশের পেছনে পাকিস্তান ইন্ধন যোগাতে চাইছে, কিন্তু আদৌ কি তারা সফল হবে? ভারত কি অত বোকা? চীন নয়, ভারত 3 ফ্রন্টে ব্যস্ত থাকুক। ইকোনমি স্লো হোক, ডিফেন্স বাজেট আরো চাপে পড়ুক, আর আমেরিকা চাই এই অঞ্চলে অস্থিরতা থাকুক, যাতে তারা মধ্যস্থতার নামে ঢুকতে পারে। আসলে যখন একটা দেশের সঙ্গে আরেকটা দেশের এমন টাসেই চলে, তখন তৃতীয় পক্ষ সবসময় সুবিধা নেবে, যে কোনো দিকে হোক। সেই কাজটাই কিন্তু করছে আমেরিকা বা অন্যান্য দেশ। এই 3 পক্ষের মাঝখানে দাঁড়িয়ে ভারত যদি হঠাৎ করে যুদ্ধের পথে হাঁটে, সেই ব্যাপারটাও কিন্তু ভাবতে হবে। সবসময় আবেগ দিয়ে ভাবলে হবে না, তাহলে সেটা শক্তির প্রদর্শন নয়, একটা স্ট্র্যাটেজিগত ভুল করে ফেলবে ভারত। তাই এই মুহূর্তে
বাংলাদেশের বিরুদ্ধে ট্রিটমেন্ট যদি করতেই হয় তাহলে সেটা হবে নীরব চাপের ট্রিটমেন্ট, দীর্ঘমেয়াদী কূটনৈতিক চিকিৎসা, আর প্রয়োজনে লিমিটেড প্রিসাইসিস ডিনাইবল অ্যাকশন, যার দায় কেউ প্রকাশ্যে ভারতের উপর চাপাতে পারবে না। ভারত কি এটাও দেবে? আমি যেটা আপনাদেরকে বললাম, দেখুন সবই মানে অনুমান করে আপনাদেরকে বলা হচ্ছে, কিন্তু স্ট্র্যাটেজিগত ভাবে না এগোলে আন্তর্জাতিক কাছে ভারত আবার চাপে পড়তে পারে, মানে হিতে বিপরীত হতে পারে। তাই ভারতের জনগণ যেটা ভাবছে সেটা এই মুহূর্তে নাও হতে পারে। 1971 পর ভারত আর 2025 ভারত কিন্তু এক নয়। আজ ভারতকে শুধু যুদ্ধ জিতে প্রমাণ করতে হয় না, আজ ভারতকে যুদ্ধ না করেও প্রভাব বিস্তার করতে হয়। শেষ কথা একটাই, বাংলাদেশ সমস্যা ভারতের কাছে যুদ্ধের প্রশ্নই নয়, এটা বিদেশ নীতি পরীক্ষার প্রশ্ন। ভারত যদি এখানে ধৈর্য, হিসাব আর সময়কে সঠিকভাবে ব্যবহার করে তাহলে এই তথাকথিত থার্ড ফ্রন্ট নিজের দিকেই এমনি এমনি ভেঙে পড়বে। আর যদি আবেগের সিদ্ধান্ত হয় তাহলে শত্রুরা খুশি হবে, সেটা যেটা তারা চাইছে সেটা পেয়ে যাবে। ভারতের পক্ষে তখন একটু ব্যাকফুটে চলে আসতে হবে, তাই দেশ নয়। এই জন্যই আজ সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো ভারত কি করবে না সেটা ঠিক করা। কারণ সব যুদ্ধ জেতা হয় না বন্দুক দিয়ে, কিছু যুদ্ধ জেতা হয় শুধু মাথা ঠান্ডা রেখে। এই জিনিসগুলো ভাবতে হবে। তাই হঠাৎ হঠাৎ করে আবেগে পড়ে আপনি এটা করলেন ওটা করলেন, এটা করবে ভারত, এটা করবে ওটা করবে, সবসময় আন্তর্জাতিক ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, ভারত যদি ভবিষ্যতে কোনো অ্যাকশন নেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভারত যেটাই করেছে সেটাই স্ট্র্যাটেজিগত। ভারতের কাছে বাংলাদেশ কিছুই নয়, কিন্তু তাদের কিছু সাপোর্ট আছে আন্তর্জাতিক, সেই জিনিসটা আমাদের সবাইকে ভাবতে হবে।